এবার বলি, এই গানটা শুনলেই মনে পড়ে যায় মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন এক্সাম হলের কথা। যদিও ওটা এক্সাম হল ছিল না, এক্সাম কামরা ছিল, 6টা 12টা বেঞ্চে। এক্সাম হল না, এক্সাম কামরা। সত্যি কামড়ে ছিল এক্সামটা সেদিন। ছোটবেলা থেকে আমি অঙ্কে খুব কাঁচাও ঠিক না, ফুলু। তাই আমাকে আলাদা করে অঙ্কের মাস্টার দেওয়া হয়েছিল, যে শুধু আমাকে অঙ্ক শেখাবে। কিন্তু সবার দ্বারা তো সবকিছু হয় না, মাস্টারটা আমাকে অঙ্ক শেখাতে পারেনি। শুধু ইনি বলে না, আমার লাইফে আমি বহুত অঙ্কের মাস্টারকে দেখেছি, জানি না কেন তারা সবাই আমাকে শেখাতে ব্যর্থ। একটা ছোট্ট ঘটনা, একদিন একজন অঙ্কের মাস্টার আমাকে একটা অঙ্ক 20 বারের বেশি বুঝিয়ে ফেলে। তার মধ্যে 3টে চা, সিগারেট, 4টে বিস্কুট, এবং শেষে বলছে, ছেড়ে দে, সবার দ্বারা তো সবকিছু হয় না। আমিও সরাসরি বলে দিয়েছিলাম, ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না স্যার, কাল এসে আবার ট্রাই করুন। শীতের বিদায়, গরমের আগমন, এমন একটা মাঝামাঝি সময়ে মাধ্যমিক পরীক্ষা পড়েছিল। তো একমাত্র আমি বাদে আমার বাড়ির সবাই খুব এক্সাইটেড ছিল, কারণ আমি মাধ্যমিক দিচ্ছি বলে। অশিক্ষিত পরিবার না, আমার আগেও আমার পরিবার থেকে 2-4 বার করে অনেকেই মাধ্যমিক দিয়েছে। তবুও প্রত্যেকটা সদস্যের কারো কারো চোখে স্টার চকচক করছে, তো কারো কারো চোখে লেটা। কেউ পাকা কলা নিয়ে আসছে, কেউ সেদ্ধ ডিম নিয়ে আসছে, কেউ গরম দুধ নিয়ে আসছে, তো কেউ ডাবের জল। পড়তে বসলেই মা পেছনে বালিশ দিয়ে আরাম করে বসিয়ে দিচ্ছে। আমি হলপ করে বলতে পারি, বাংলার নবাবকেও যুদ্ধে যাওয়ার আগে এত কেয়ার নেওয়া হতো না, যতটা মাধ্যমিক দিতে যাওয়ার আগে আমাকে নেওয়া হয়েছিল। ল্যাম্বোগিনি ছেলেও হয়তো তখন বলে দিত, ভালো রেজাল্ট কর, দেবো। বাড়ির সকলের ধারণা ছিল, বাড়ির সবার সাথে সাথে পাড়ার সকলকেও প্রণাম করে গেলে বোধহয় মাস্টার 1 নাম্বারও কাটতে পারবে না। যদিও এর আগে এই কুসংস্কার বহুতবার ভেঙেছে, তবুও কেন জানি না সবাই এটা মানত। রাত তখন 1টা, আমাদের ঘরের লাইট জ্বলছে, পাখা ধুয়ে দেওয়া, বাবা ঘুমাচ্ছে, মা জেগে বসে আছে, আর আমার খাতায় টান টান উত্তেজনা, বাপ ছেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বয়স নিয়ে। অন্যদিকে সবাই যখন এক্স কে বদনাম করতে ব্যস্ত, তখন রাত 3টে, আমি এক্স এর মান সম্মান বাঁচাতে ব্যস্ত। আর একদিকে সম্পাদ্য আর উপপাদ্য, দুটো থাকবে হৃদয়ে, দুটো থাকবে পকেটে। কিন্তু মাধ্যমিক দিতে যাওয়ায় নবাব রাখতে পারলো না এক্স এর মান, বাঁচাতে পারলো না বাপের সম্মান। ছেলে বড় হয়ে গেল বয়সে, উপপাদ্য সম্পাদ্য ছদ্মবেশে আসলো, চিনতে পারলাম না। এই ঘটনার খলনায়ক ছিল শালকাটের একটি বেঞ্চ। আমি বাড়ি থেকে আশা করে গেছিলাম আমার জন্য যে আসন সংরক্ষিত থাকবে সেটি হলো একদম লাস্টের বেঞ্চের কোণার আসন। কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছিল অন্য কিছু। আমার থেকে স্যারের আসনের দূরত্ব ছিল প্লেট থেকে মিষ্টি তুলে খাওয়ার মতো, কিংবা কে অপরের গালে লেডি ক্যান্ডি তুলে দেওয়ার মতো। কিন্তু আফসোস, স্যারকে দেখে মনে হয়েছিল স্যার ঝাল আর তেতো ছাড়া কিছুই খান না। দানবের মতো চেহারা নিয়ে যখন রুমে ঢুকলো, মনে হলো আসার সময় বগলের তলে 2-3টিকে চেপে দিয়ে এসেছে। এই সা মোটা মোটা হাত, এত বড় মাথা, এই সা গোপ, বুর্জ খলিফার মতো লম্বা। আর স্যারের কাছে আমরা এতই ক্ষুদ্র ছিলাম যে আমাদের দেখার জন্য এই সা মোটা মোটা কাচের চশমা পরে এসেছিল। আর হাতের স্কেলটাকে স্কেল না, AK-47 মনে হচ্ছে। টুকতে গিয়ে ধরা পড়লে নো ওয়ার্নিং, আর ঘোরালেই তারা না, ঘাড় ধরে মটকে দেবে। এবং তখনই আমি বুঝেছিলাম বসিরহাটের মানুষকে পরবর্তীকালে পরিষেবা দেওয়ার জন্য এই 14 নম্বর ঠিক এই 14 নম্বর রুম থেকে বসিরহাটের বড় বড় টোটো ড্রাইভার বেরোতে চলেছে। বসিরহাটের বড় বড় বাড়ি বানানোর পেছনে যেসব লেবার আর মিস্ত্রির হাত থাকবে, তারাও এই 14 নম্বর কক্ষ থেকেই বেরোতে চলেছে। বসিরহাটের ভবিষ্যৎ প্রজন্মের নেতা মন্ত্রীও এই 14 নম্বর কক্ষ থেকেই বেরোতে চলেছে, কারণ ডাক্তার আর ইঞ্জিনিয়ার গুলো অন্য কক্ষে বসে টুকছিল। আর স্যার যখনই আমার দিকে তাকাচ্ছে, আমি খুব গভীর চিন্তার সাথে ভাবছি, কফি হাউসের সেই আটটা আজ আর নেই, আবার দিচ্ছি।